প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের এক মিসাইলেই বদলে যাবে যুদ্ধের সমীকরণ। ইরানের সমরশক্তিতে নতুন মাইল ফলক হিসাবে যুক্ত হওয়া খুররম শাহর 4 অর্থাৎ খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ও সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে। সম্প্রতি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC তাদের বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী থেকে এই অত্যাধুনিক মারণাস্ত্রটির প্রদর্শনী করার পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বিশ্লেষকদের মতে ক্ষেপণাস্ত্রটি কেবল একটি অস্ত্র নয়, বরং এটি ইরানের সামরিক কৌশলের একটি নতুন স্তরের প্রতিফলন, যা মূলত আঞ্চলিক প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলেছে। মাটির গভীরে সুরক্ষিত পরিকাঠামোয় এই ক্ষেপণাস্ত্রের অবস্থান একে শত্রুপক্ষের আগাম হামলা থেকে সুরক্ষিত রেখেছে। যে কোনো পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করতেই এই উদ্যোগ। ফলে ইরানের উপর কোনো সামরিক আগ্রাসন চালানোর আগে যে কোনো পক্ষকে এখন 10 বার ভাবতে হবে, কারণ এই সিস্টেমটি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কার্যকর থাকার মতো করেই তৈরি করা হয়েছে। কারিগরি দিক থেকে বিচার করলে খুররম শাহর 4 ইরানের এযাবৎকালের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে ভীতি জাগানিয়া দিক হল এর গতি এবং ধ্বংস ক্ষমতা। বায়ুমণ্ডলের বাইরে এর গতি শব্দের চেয়ে 16 গুণ বেশি এবং বায়ুমণ্ডলে প্রবেশের পর তা প্রায় 8 গুণ গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়। মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে এটি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে সক্ষম, যা প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সতর্ক হওয়ার বা পাল্টা ব্যবস্থা নেওয়ার সময়কে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে। এর বিশাল 1500 কেজি ওজনের ওয়ারহেড বা যুদ্ধশ্রু ইরানের সংগ্রহে থাকা যে কোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক। আধুনিক অরবন্ধ ইঞ্জিনের ব্যবহার এবং জ্বালানি ট্যাঙ্কের ভেতরে ইঞ্জিনের বিশেষ সংস্থাপন ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য কমিয়ে স্থায়িত্ব বাড়িয়েছে, যা একে আরও নিখুঁতভাবে লক্ষ্যভেদে সহায়তা করে। এই ক্ষেপণাস্ত্রের আরেকটি বৈপ্লবিক বৈশিষ্ট্য হল ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিকল প্রযুক্তি। বায়ুমণ্ডলে প্রবেশের শেষ পর্যায়ে এটি নিজের গতিপথ পরিবর্তন করতে পারে এবং 8টি ছোট ইঞ্জিনের সাহায্যে স্থিতিশীলতা বজায় রাখে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল চূড়ান্ত পর্যায়ে এটি কোনো ইলেকট্রনিক নির্দেশনার উপর নির্ভর করে না, ফলে শত্রুপক্ষের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং প্রযুক্তি একে বিভ্রান্ত করতে পারে না। প্রচলিত ডানা বা ফিন বাদ দিয়ে থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল ব্যবহারের ফলে এর রাডার সিগনেচারও অনেক কম, ফলে রাডারে এটিকে শনাক্ত করা প্রায় অসম্ভব করে তোলে। 30 মিটারেরও কম সার্কুলার এরার প্রবেবল থাকার কারণে এটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কৌশলগতভাবে খুররম শাহর 4 উন্মোচনের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যখন আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা চলছে। ঠিক তখনই এই শক্তির প্রদর্শন ইরানের সক্রিয় প্রতিরোধ নীতিরই অংশ। ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে তারা কোনো দুর্বল অবস্থান থেকে কূটনৈতিক আলোচনা করতে আগ্রহী নয়। ক্ষেপণাস্ত্রটির দীর্ঘমেয়াদী জ্বালানি সংরক্ষণ ক্ষমতা এবং মাত্র 15 মিনিটের মধ্যে উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ার সক্ষমতা একে একটি স্থায়ী রণপ্রস্তুতির হাতিয়ারে পরিণত করেছে। একক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একাধিক পয়েন্টে আঘাত হানার ক্ষমতা যে কোনো প্রতিরক্ষা ব্যূহকে মুহূর্তেই গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে। সামগ্রিকভাবে খুররম শাহর 4 কেবল একটি প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অ্যাডভেঞ্চারের মূল্য হবে আকাশচুম্বী। এই ক্ষেপণাস্ত্রটি এখন ইরানের সামরিক ও রাজনৈতিক ক্ষমতার একটি অবিচ্ছেদ্য স্তম্ভে হিসাবে দাঁড়িয়েছে, যা সরাসরি মধ্যপ্রাচ্যের আগামী যুদ্ধ সমীকরণ নিয়ন্ত্রণ করবে। এবার জানিয়ে দেব ইরানের শীর্ষ জেনারেল দিলেন কড়া হুঁশিয়ারি। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি কড়া বার্তায় জানিয়েছেন তার দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের হঠকারিতা বা দুঃসাহসিক পদক্ষেপ শত্রুদের জন্য কেবল কৌশলগত পরাজয়ই বয়ে আনবে না, বরং তাতে পুরো যুদ্ধ ছড়িয়ে যাবে। শনিবার বিমান বাহিনী দিবস সংশ্লিষ্ট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহেমার্দকে দেওয়া এক বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা আঞ্চলিক সংকটকে এমন পর্যায়ে নিয়ে যাবে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জেনারেল মুসাভি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, তারা শত্রুকে দ্রুত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে ইরানের বিমান বাহিনী তাদের সক্ষমতা এবং আধুনিকায়নের মাধ্যমে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি বজায় রেখেছে। বিশেষ করে গত বছরের জুনে ইসরায়েল ও আমেরিকার চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশটি তাদের প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক শক্তি আরও বৃদ্ধি করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান নিজে থেকে কখনোই কোনো যুদ্ধ শুরু করবে না,
তবে নিজ দেশের নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না। জেনারেল মুসাভি সতর্ক করে দেন, ইরানের ওপর যে কোনো হামলার সমর্থনকারী পক্ষগুলোকেও এর জন্য ভয়ঙ্কর মূল্য দিতে হবে। এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক। 2024-25 সালে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করার স্বীকৃতি হিসেবে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস আর্লি বার্কের ক্রু সদস্যদের সম্মানজনক আর্মড ফোর্সেস সার্ভিস মেডেল প্রদান করা হয়েছে। জাহাজের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় অসামান্য দক্ষতা ও কার্যকর ভূমিকা পালনের জন্য এই পদক দেওয়া হলো। মার্কিন নৌবাহিনীর নীতি অনুযায়ী যারা 2024 সালের মাঝামাঝি সময় থেকে শুরু করে 2025 সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধ চলাকালীন এই রণতরীতে দায়িত্বরত ছিলেন, তারা সবাই এই পদকের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। 1996 সালে প্রবর্তিত এই পদকটি মূলত অযুদ্ধকালীন বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। তবে গত 2 বছরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার সময় আর্লি বার্ক এবং ইউএসএস কার্নি সহ বেশ কিছু মার্কিন যুদ্ধজাহাজ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে মূল ভূমিকা পালন করে। বিশেষ করে 2024 সালের এপ্রিলে মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে এক বিশাল অভিযানে 80টিরও বেশি ড্রোন এবং অন্তত 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় 2025 সালের জুন মাসেও পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা 5টি ডেস্ট্রয়ারের মধ্যে আর্লি বার্ক অন্যতম ছিল, যা ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেয়। সবশেষ জানিয়ে দেব, ট্রাম্পের গঠিত শান্তি পর্ষদের প্রথম বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজায় গঠিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের নেতাদের মধ্যে প্রথম বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। 19 ফেব্রুয়ারি পর্ষদটির প্রথম বৈঠক হতে পারে। ওই শান্তি পর্ষদে থাকা 4 সদস্য দেশের কূটনীতিক ও এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এমন খবর প্রকাশ করেছে। হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী ওই বৈঠকে গাজা উপত্যকার পুনর্গঠনে তহবিল সংগ্রহেরও উদ্যোগ নেওয়া হতে পারে। তবে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের পরিকল্পনাটি প্রাথমিক পর্যায়ে আছে এবং যে কোনো সময় এ সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। প্রতিবেদন অনুযায়ী বৈঠকটি ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অফ পিসে অনুষ্ঠিত হওয়ার কথা। এতে আরও বলা হয়েছে, 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের কথা আছে। অর্থাৎ বোর্ড অফ পিসের বৈঠকের একদিন আগে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা। শান্তি পর্ষদের সম্ভাব্য বৈঠকের বিষয়ে জানতে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। গত জানুয়ারির শেষ দিকে ট্রাম্প শান্তি পর্ষদ গঠন করেন। তিনি এ পর্ষদে চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন। ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে সংঘাতের সমাধান করাটাই এ পর্ষদ গঠনের উদ্দেশ্য। তবে অনেক বিশেষজ্ঞ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এ ধরনের পর্ষদ জাতিসংঘের প্রভাবকে কমিয়ে দিতে পারে। বিশ্বের বিভিন্ন দেশকে শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে কোনো কোনো দেশ ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে সাবধানী প্রতিক্রিয়া দেখিয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে ওয়াশিংটনের মিত্র হিসেবে পরিচিত কিছু দেশ পর্ষদে যোগ দিয়েছে, তবে পশ্চিমা মিত্র দেশগুলোর অনেকে এখনও এই উদ্যোগে যোগ দেয়নি। গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়, যেখানে এই বোর্ডকে অনুমোদন দেওয়া হয় এবং এর সঙ্গে কাজ করা দেশগুলোকে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের অনুমতি দেওয়া হয়। সেখানে অক্টোবরে ট্রাম্পের একটি পরিকল্পনার ভিত্তিতে নাজুক অস্ত্রবিরতি শুরু হয়, যাতে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস সম্মতি দিয়েছিল। গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বারবারই ইসরায়েল এটা লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির মধ্যেই গাজার মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 550 জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক এবং 4 জন ইসরায়েলি সেনা মারা গেছেন। 2023-এর শেষ দিকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় 71,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার কারণে গাজায় তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে এবং গাজার প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। গত বছরের শেষ দিকে প্রকাশিত ট্রাম্পের গাজা বিষয়ক পরিকল্পনা অনুযায়ী এই শান্তি পর্ষদের কাজ হল গাজার অস্থায়ী প্রশাসন তদারকি করা। তবে পরে ট্রাম্প বলেন, বোর্ডটির কার্যপ্রবৃদ্ধি বিস্তৃত করা হয়েছে এবং এটি বৈশ্বিক সংঘাত মোকাবিলাতেও কাজ করবে। তবে অনেক অধিকার বিশেষজ্ঞ মনে করেন, কোনো বিদেশি ভূখণ্ডের প্রশাসন তদারকিতে ট্রাম্পের নেতৃত্বে একটি বোর্ড গঠন করাটা উপনিবেশিক কাঠামোর মতো মনে হচ্ছে। তারা সমালোচনা করে বলেন, এ বোর্ডে কোনো ফিলিস্তিনি সদস্য নেই।